সারাদিনের হাজারো খবরের ভিড়ে আসল ঘটনাটা অনেক সময় হারিয়ে যায়। চলুন আজকের এই বিশদ বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে এই ছোট ছোট খবরগুলো মিলে একটা বড় ছবি তৈরি করে। তো আজকের আলোচনাকে আমরা এই 5টা মূল ভাগে ভাগ করে নিয়েছি। এতে পুরো বিষয়টার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। প্রথমে দেখব দেশে বিদেশের অস্থিরতা, তারপর রাজনৈতিক অঙ্গন, নিরাপত্তা ব্যবস্থা, উৎসব সংঘাত, আর শেষে প্রকৃতির প্রভাব। তো আমাদের প্রথম পর্ব দেশে আর বিদেশের অস্থিরতা নিয়ে দেখব কিভাবে মিনিয়াপোলিস থেকে পশ্চিমবঙ্গ গোটা বিশ্বেই একটা চাপা উত্তেজনা কাজ করছে। শুরুটা করা যাক আমেরিকা দিয়ে। মিনিয়াপোলিসে তখন বিক্ষোভ চলছিল। তারই মধ্যে ফেডারেল এজেন্টদের গুলিতে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। আর এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে সেখানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখানেই ব্যাপারটা বেশ জটিল হয়ে যায়। দেখুন, একই ঘটনা কিন্তু দুটো একেবারে আলাদা ব্যাখ্যা। একদিকে সরকারি ভাষ্য বলছে এজেন্টরা আত্মরক্ষা করতে গুলি চালিয়েছে, আর অন্যদিকে রাজ্যের গভর্নর এর তীব্র নিন্দা করে বলছেন এটা ক্ষমতার অপব্যবহার। এই দুই বয়ান থেকেই বোঝা যায় বিভেদটা ঠিক কতটা গভীর। আর এই অস্থিরতা কিন্তু শুধু আমেরিকাতেই থেমেছিল না। একই সময়ে দেখুন, ইউক্রেনের রাশিয়ান ড্রোন হামলা, গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুর মৃত্যু, আবার ইসরায়েলের ভেতরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এমনকি আলবেনিয়াতেও সংসদে পেট্রোল বোমা ছোড়া হচ্ছে। মানে গোটা বিশ্বেই যেন একটা অশান্তির আগুন জ্বলছিল। এবার যদি দেশের ভেতরের দিকে তাকাই, ছবিটা কিন্তু খুব আলাদা নয়। ঝাড়খণ্ডে একটা ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে পাথর ছোড়াছুড়ি, পশ্চিমবঙ্গে একজন রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা, আবার উজ্জয়িনীতে হিন্দু পাড়ায় পাথর ছোড়ার ঘটনা। এই সব কিছুই দেখাচ্ছে যে অস্থিরতাটা শুধু আন্তর্জাতিক স্তরেই নয়, আমাদের একেবারে ঘরের কাছেও চলে এসেছে। আচ্ছা, এই তো গেল সংঘাতের কথা। এবার চলুন একটু রাজনীতির ময়দানে ঢোকা যাক। এখানেও কিন্তু কথার লড়াই আর কৌশলের খেলাটা বেশ জমে উঠেছিল। শুরুতেই মহারাষ্ট্রের একটা ঘটনা দেখুন। এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল বলছেন তারা শুধু মুমরাতে নয়, পুরো মহারাষ্ট্রে সবুজ রং ছড়িয়ে দেবেন। বুঝতেই পারছেন, বেশ আক্রমণাত্মক একটা মন্তব্য, যেখানে তিনি প্রতীকী ভাষায় নিজেদের রাজনৈতিক লক্ষ্যের কথা বলছেন। আর এই কথার জবাব আসতেও কিন্তু একদম দেরি হয়নি। সঙ্গে সঙ্গেই বিজেপি নেত্রী নবনীত রানা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বললেন, যারা মহারাষ্ট্রকে সবুজ করার স্বপ্ন দেখছে তাদের একদিন উচিত শিক্ষা দেয়া হবে। একেবারে যাকে বলে কথার পিঠে কথা। এই যে কথার লড়াই, এটা শুধু মহারাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল না, সারা দেশেই দেখুন। একদিকে তেজস্বী যাদব বা রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারা বলছেন ভোটে ষড়যন্ত্র হয়েছে, রাজনৈতিক চুরি হয়েছে, আর অন্যদিকে শাসক দল বিজেপি বলছে আসল সমস্যা হল পরিবারতন্ত্র, যা দেশের উন্নয়নের পথে বাধা। মানে দুই পক্ষই নিজেদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। দেশের ভেতরে যখন এই রাজনৈতিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই কিন্তু আন্তর্জাতিক স্তরেও একটা বড় ঘটনা ঘটছিল। ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছিল। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল একটা বড় মুক্ত বাণিজ্য চুক্তি, যা দেশের অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারত। এবার আসা যাক নিরাপত্তার প্রসঙ্গে। সামনেই ছিল প্রজাতন্ত্র দিবস, আর তাই স্বাভাবিকভাবেই বিশেষ করে দিল্লিতে একটা নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছিল। শুধু একবার ভাবুন, প্রজাতন্ত্র দিবসের প্যারেড যে রাস্তা দিয়ে যাবে, সেই পুরো এলাকাটা জুড়ে ১,০০০-এরও বেশি হাই ডেফিনেশন ক্যামেরা লাগানো হয়েছিল। মানে নজরদারির ব্যবস্থাটা ঠিক কোন পর্যায়ে ছিল সেটা এখান থেকে স্পষ্ট। তবে ব্যাপারটা শুধু ক্যামেরাতেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল একটা পুরোদস্তুর হাইটেক সিকিউরিটি সিস্টেম। একদিকে যেমন কন্ট্রোল রুম থেকে রিয়েল টাইম মনিটরিং চলছিল, তেমনই ছিল ফেসিয়াল রেকগনিশন সিস্টেম, মানে অপরাধীদের ডেটাবেসের সাথে মুখ মিলিয়ে নেওয়ার ব্যবস্থা। এর সাথে ছিল রাস্তায় পুলিশের টহল, আর ঠিক তখনই একটা বড় ডিজিটাল প্রতারণা চক্রেরও পর্দাফাশ করা হয়। সব মিলিয়ে নিরাপত্তা ছিল একদম। আর এই কড়া সতর্কতা কিন্তু শুধু দিল্লিতেই ছিল না। পাঞ্জাবের সিরহিন্দের রেল লাইনে একটা সন্দেহজনক বিস্ফোরণের পর একটা মালগাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর গোটা পাঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। মানে চিন্তাটা রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, রাজনীতি, সংঘাত, নিরাপত্তা, এই সব কিছুর পর এবার একটু অন্য একটা দিকে নজর ফেরানো যাক। ধর্ম,
বিশ্বাস আর উৎসব। কিভাবে এই বিষয়গুলো জনজীবনে মিলেমিশে কখনো ভক্তির জন্ম দিচ্ছে, আবার কখনো হয়ে উঠছে সংঘাতের কারণ। যেমন ধরুন প্রয়াগরাজের মাঘ মেলার ঘটনা। সেখানে এক বিশাল ধর্মীয় সমাবেশ। তার মধ্যেই শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ ধর্নায় বসেছেন, আর তার শিবিরের বাইরে কিছু সমর্থক বুলডোজার বাবার নামে স্লোগান দিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শঙ্করাচার্য নিজের প্রাণের ঝুঁকি আছে বলে নিরাপত্তা চান। মানে একটা ধর্মীয় উৎসবের মঞ্চেও রাজনীতি আর সংঘাত ঢুকে পড়ল। ঠিক এই সময়ে আরএসএস প্রধান মোহন ভাগবত রাঁচিতে একটা অনুষ্ঠানে বলছেন, হিন্দু ধর্ম শুধু একটা উপাসনার পদ্ধতি নয়, এটা একটা জীবনশৈলী। এখানে তিনি ধর্মকে একটা বৃহত্তর দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এই যে পুরো ছবিটা একটা বেশ জটিল। একদিকে দেখুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগকে সম্মান জানানো হচ্ছে, যা একটা উদযাপনের মুহূর্ত। আবার অন্যদিকে প্রয়াগরাজের মেলায় আগুন লাগছে, হাজারিবাগের সরস্বতী পুজোর বিসর্জন নিয়ে সংঘর্ষ হচ্ছে, দিল্লিতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে একজন যুবক ভেসে যাচ্ছে। মানে একই বিশ্বাসের প্রকাশ, কোথাও উদযাপন, কোথাও দুর্ঘটনা, আবার কোথাও সংঘাতের রূপ নিচ্ছে। এতক্ষণ তো আমরা মানুষে মানুষের সংঘাত আর উত্তেজনার কথা বললাম। এবার চলুন সম্পূর্ণ ভিন্ন একটা দিকে যাওয়া যাক। এবার কথা হবে প্রকৃতির শক্তি নিয়ে, কারণ দেশের উত্তরাঞ্চলে তখন প্রকৃতি তার নিজের শক্তি দেখাচ্ছিল। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গোটা উত্তর ভারত যেন বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছিল। ভারী তুষারপাত সেখানকার চেনা দৃশ্যটাকে এক্কেবারে পাল্টে দিয়েছিল। কিন্তু এই বরফের দুটো দিক ছিল। একদিকে পর্যটকরা গুলমার্গ, সিমলার এই অসাধারণ দৃশ্য দেখে মুগ্ধ, পর্যটন শিল্পে জোয়ার এসেছে। আর অন্যদিকে স্থানীয় মানুষদের জীবন দুর্বিষহ। মুঘল রোডের মতো প্রধান রাস্তা বন্ধ, শয়ে শয়ে পরিবার আটকে পড়েছে। এমনকি জজিলা পাসে হোয়াইট এমার্জেন্সি বা সাদা জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে। একই বরফ, কিন্তু কারো জন্য আনন্দ আর কারো জন্য চরম দুর্ভোগ। আর এই চরম আবহাওয়া কিন্তু শুধু ভারতেই নয়। দেখুন, আফগানিস্তানে ভারী বরফ আর বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৮ জন মারা গেছে, আর আমেরিকাতেও বরফঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। বোঝাই যাচ্ছে এটা একটা বিশ্বজোড়া সমস্যা। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একদিকে বিক্ষোভ, রাজনীতি, অন্যদিকে বরফঝড়। মাত্র একটা দিনের খবরই কিন্তু আমাদের দেখিয়ে দেয় আমাদের এই পৃথিবীটা ঠিক কতটা জটিল। কিভাবে রাজনীতি, সমাজ, এমনকি প্রকৃতি এই সব কিছু একে অপরের সাথে জড়িয়ে আছে আর আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। এই শক্তিগুলোকে কি আমাদের চিনে নেওয়া দরকার নয়?